দেখো, কালকের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম তাতে আমরা টোটাল যে 19টা রুলস আমরা শিখেছি ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটির, তাতে আমরা 19টা রুলসের যে অ্যাপ্লিকেশান সেটা শুরু করেছিলাম এবং 409 পেজ থেকে আমি একটা করেও দেখিয়েছিলাম তোমাদেরকে। বিমলা যেগুলো আমাকে করে পাঠিয়েছো সেগুলো আমি দেখেছি, লাস্টের যেগুলো পাঠিয়েছো ওগুলো দেখা হয়নি, ওগুলো আমি দেখে নেবো। আর যেগুলো তুমি ওই আগেরগুলো যেগুলো দাগ দিয়ে দিয়েছো পারোনি বলে, ওগুলো আমি তোমাকে পাঠিয়ে দেবো, ওগুলো দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো তাহলে আমি ওই অ্যাপ্লিকেশানই আবার দেখাবো, ঠিক আছে? 409 পেজে তো আমরা করেছি একটা দুটো, 409 পেজগুলো সবাই যারা আছো, যারা করেছো তারা করতে হবে না, যারা করোনি তারা প্র্যাকটিস করো। আমি 410 পেজ থেকে একটু পিছনের দিক থেকে একটা করছি, ঠিক আছে? বিমলা যেগুলো পরে পাঠিয়েছো ওগুলো 410 পেজে করেছো নাকি কোনটা করেছো তুমি? না, শুধু 409 পেজ মনে হয় আমি তোমাদের পাঠিয়েছিলাম, তাই তো? 410 পেজ পাঠাইনি। না, কালকে কিছু পাঠাইনি তোমাদের? ও হো হো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে 409 পেজ থেকে আমি আগের দিন একটা দেখিয়েছিলাম তোমাদের কালকে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে 410 পেজ থেকে একটা দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা পরের পেজে চলে যাব। হুম, টোটাল 409 আর 10 পেজে টোটাল 30টা তোমার আর্গুমেন্টস আছে, যেগুলোকে ভ্যালিড প্রমাণ করতে হবে, বা প্রমাণ করা আছে ভ্যালিড প্রমাণিত, কিন্তু সেগুলোকে নির্ণয় করতে হবে যে কীভাবে সেগুলো ভ্যালিড হচ্ছে, ঠিক আছে? প্রথমেই আমি এগুলো শুরু করার আগেই বলেছিলাম যে এই যে প্রুফগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব আমাদের প্রমাণিত, এগুলোকে আমাদের খালি নির্ণয় করতে হবে যে এগুলো কীভাবে সিদ্ধান্তটা আসছে ওই 19টা রুলসের মাধ্যমে। যে কটা রুলস আমরা ব্যবহার করছি সব কটা রুলসই কিন্তু, না রুলস অফ ইনফারেন্স হোক আর রুলস অফ রিপ্লেসমেন্ট হোক, সেগুলো কিন্তু সবই হচ্ছে বৈধ রুলস, ঠিক আছে? বৈধ নিয়ম, ঠিক আছে? ফলে ওই রুলসগুলোকে কাজে লাগিয়ে আমরা যে ডিরাইভেশনগুলো করছি তার দ্বারা আমরা কি করার চেষ্টা করছি না, এখানে যে আমার যেগুলো আমাকে দিয়েছে, যেগুলো যে আর্গুমেন্টসগুলো দিয়েছে সেইগুলো যে ওই আশ্রয় বাক্য থেকে যে ওই সিদ্ধান্তই স্থিত হয়, সিদ্ধান্তটাকে ডিরাইভ করা, খালি সিদ্ধান্তটাকে নির্ণয় করা যে ওই আশ্রয় বাক্য থেকে এই সিদ্ধান্তটাই নির্ণীত হয় এই ভাবে, ঠিক আছে? এইটা আমরা দেখাবার চেষ্টা করছি খালি, আর কিছু নয়, ঠিক আছে? আজকে যেটা করব সেটা হলো তোমাদের 26 নম্বর 410 পেজে আছে আমাদের কপির বইতে। তোমাদের কাছে যাদের কাছে কপির বই নেই তারা রুলসগুলো আমি আগের দিনও বলেছিলাম, যদি রুলসগুলো মনে না থাকে তাহলে শুক্লা চক্রবর্তীর বই বা সমীর কুমার চক্রবর্তীর বইটা সামনে নিয়ে বসতে পারো। আকারগত বৈধতা প্রমাণের যে চ্যাপ্টারটা, ওইখানে দেখো সব কটা রুলসই দেওয়া আছে, ঠিক আছে? যাই হোক, দেখো 26 410 পেজের 410 410 পেজের 26 নম্বর আর্গুমেন্টটা নিয়ে আমি কাজ করছি। এটা প্রথমে আছে ই ভেল এফ ডট জি ভেল এইচ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইমপ্লাইজ এফ ডট আই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। 2 নম্বর বাক্য হচ্ছে জি ভেল এইচ ডট ই ভেল এফ, অতএব এফ ডট আই। তাহলে আমার সিদ্ধান্তটা হচ্ছে এফ ডট আই,
আর আশ্রয় বাক্য দুটো হচ্ছে, প্রথমটা হচ্ছে জি ইভেল এফ ডট জি ভেল এইচ, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে এফ ডট আই, তারপরে হচ্ছে জি ভেল এইচ ডট ই ভেল এফ, তারপরে রয়েছে আমাদের এফ ডট আই। তাহলে বলো এটা কিভাবে করতে পারবো আমরা? যারা কালকে ছিলে তারা তো বলতেই পারবে। দেখো, যারা ছিলে না তারা শুক্লা চক্রবর্তী বা সমীর কুমার চক্রবর্তী থেকে রুলসগুলো খুলে নাও, টোটাল 19টা রুলস। বলো যে এফ ডট, সেকেন্ডটাকে আমরা কি করব, কমিউটেশন। কমিউটেশনের রুলসটা আমাদের কি ছিল সেইটা আমাদেরকে আগে মনে করতে হবে। কমিউটেশনের রুলস আমাদের ছিল পি ভেল কিউ, তাই ছিল কি, ডট পি ভেল কিউটাকে কিউ ডট পি করা যায়। হ্যাঁ, 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 একদম ঠিক। তাহলে 3 নম্বরে আমরা করছি কি, ই ভেল এফ ডট জি ভেল এইচ, কি করছি আমরা, 2 নম্বরের কমিউটেশন, 2 নম্বরের কমিউটেশন, সিওএম লিখলেই হয়ে যায়, শর্ট ফর্ম সিওএম। কমিউটেশনের রুলসটা আমাদের কি ছিল সেটা একটু দেখে নাও যারা নতুন। একটা রুলস আছে আমাদের, রুলস অফ রিপ্লেসমেন্টে, সেটা হচ্ছে যদি আমার পি ডট কিউ থাকে সেখান থেকে আমি কিউ ডট পি লিখতে পারি, আবার কিউ ডট পি থাকলে সেখান থেকে আমি পি ডট কিউ লিখতে পারি। এখানে দেখো ওপরে যে অংশটা আছে আমাকে বার করতে হচ্ছে এফ ডট আই, তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে এফ ডট আই কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে, তাহলে এফ ডট আই 1 নম্বরে আছে, তার সাথে আবার একটা লেজুর যুক্ত হয়ে আছে ফার্স্ট অংশটা। তাহলে এই ফার্স্ট অংশটা কোথা থেকে পাবো সেটা দেখলেই আমরা দেখতে পাবো যে 2 নম্বরে এই ফার্স্ট অংশটা প্রায় সেমই আছে, শুধু এরা একে অপরের মানে প্রথমটায় যে ইভেল এফ আগে আছে, জিভেল এইচ পরে আছে, আর দ্বিতীয়টায় জিভেল এইচ আগে আছে পরে আছে। তাহলে এটা দেখলেই আমাদের ওই কমিউটেশন রুলসটার কথা প্রথমেই মনে আসার কথা, সেই জন্য পি ডট কিউ থেকে কিউ ডট পি করা যায়। তাহলে এই জি ভেল এইচটাকে আমাকে সমগ্রভাবে পি ধরে নিতে হবে, আর ই ভেল এফকে কিউ ধরে নিতে হবে। তাহলে আমি যদি এটাকে ঘুরিয়ে দেই তাহলে কিউ ডট পি হয়ে যাবে। তাহলে ই ভেল এফ ডট জি ভেল এইচ 2 এর কমিউটেশন করলাম। এবার 4 নম্বরে গিয়ে আমি কি করব বলে ফেলো। হ্যাঁ, 1 আর 3 আমি এমপি করে দেবো। তাহলে আমার সিদ্ধান্ত বেরিয়ে গেল 1 and 2 এর 1 and 3 এর এমপি। তাহলেই আমাদের কিন্তু মিলে গেল এটা। নেক্সট আমরা 30 নম্বরটা করি একটু, ঠিক আছে? এই 410 পেজেরই 30 নম্বরটা একটু দেখি। কি আছে দেখো, প্রথম আশ্রয় বাক্য হচ্ছে কার বি ইমপ্লাইজ কার্ল সি ডট কার্ল সি ইমপ্লাইজ বি। 2 নম্বর আশ্রয় বাক্য আছে ডি ডট ই ইমপ্লাইজ বি ট্রিপল বার কার্ল সি। দেয়ারফোর সিদ্ধান্ত হচ্ছে কার্ল ডি ডট ই, কার্ল ডি ডট ই, এই হচ্ছে আমার সিদ্ধান্ত। কার্লটা বাইরে, ডি ডট ই। তাহলে কার্ল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বি ইমপ্লাইজ কার্ল সি ডট কার্ল সি ইমপ্লাইজ বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে ডি ডট ই, ডি ডট ই
ইমপ্লাইজ বি ট্রিপল বার কার্ল সি ডট এই কার্ল সি, তারপরে আমার সিদ্ধান্ত হচ্ছে কার্ল ডি ডট ই। বলো কার্ল ডি ডট ই কোথা থেকে আসবে? ডি ডট ই আমাদের 2 নম্বরে আছে, সেটা দেখে এবার বলো। যারা ছিল সবাই প্রায় আছো, রাফেয়া রাজিয়া দেখো বলতে পারো কি? অন্যরা, রাজিয়া, রাফেয়া আর যারা আছো, 1 নম্বরকে ডেম করবে? ডেম করলে কি হবে বলো? 1 নম্বরে ডেম, ডেম মানে কার্ল বি ইমপ্লাইজ কার্ল সি ভেল কার্ল সি, মানে বাইরে কার্ল চলে আসবে, তাহলে কার্ল বি ইমপ্লাইজ কার্ল সিটা একটা ব্র্যাকেটে হবে, তারপরে ভেল দিয়ে আবার কার্ল, তারপরে ব্র্যাকেটের মধ্যে কার্ল সি ইমপ্লাইজ বি হবে। হ্যাঁ, তাতে আমার লাভ কি হবে বলো? তাতে কি লাভ কিছু হবে? ধরো তুমি যেটা বলছো আমি লিখছি এখানে, দেখো নিচে কার্ল বি ইমপ্লাইজ কার্ল সি, এইটা আসবে ভেল, যেহেতু ডট আছে মাঝখানে তাহলে ডি বর্গেন করলে তাই হবে, কার্ল সি ইমপ্লাইজ বি, এইটা আসবে। কিন্তু এটা এসে আমার ডি ডট ইটা আছে এর সাথে, তাহলে আমাকে এইটাকে বাদ দিতে হবে, তাহলে আমি ডি ডট ই পাবো। আবার একটা কার্ল লাগবে, কিন্তু এইটা যে আমার এলো, একে তো আর আমি কোনোভাবে ভাঙতে পারবো না, কারণ এই মাঝখানে ভেল আছে। ভেল না থেকে ডট যদি থাকতো তাহলে সিম্পলিফিকেশন টিশন করা যেত, কিন্তু তা তো করা যাবে না। ভালো করে প্রথমটা দেখো, প্রথম অংশ থেকেই আসবে, 1 নম্বর রাষ্ট্রীয় বাক্য থেকেই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিএন, ডিএন মানে তো ডাবল নেগেশন, এখানে তো কোনো ডাবল নেগেশন নেই। কার্ল আসতে হবে তো, কার্ল। আর কেউ বলতে পারবে না একটু? দেখো ফার্স্ট যে অংশটা আছে, এখানে কার্ল আছে বলে তোমরা বুঝতে পারছো না। ফার্স্ট যে অংশটা আছে দেখো, এখানে ট্রিপল বার আছে, দেখো ট্রিপল বারে বিসি আছে, তখনই এইটা মাথায় আসা উচিত তোমাদের যে এখানেও বিসি আছে, এখানে ট্রিপল বারে বিসি আছে, সেহেতু ট্রিপল বারের কোনো রুলস এখানে আসে কিনা। ট্রিপল বার দিয়ে রুলস আমাদের আছে ইকুইভ্যালেন্স, এটা ইকুইভ্যালেন্সের রুলস আসে কিনা দেখো। ইকুইভ্যালেন্সের রুলস কি? পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, এখানে কার্ল সিটা হচ্ছে কিউ, কার্ল সিটা পুরোটা হচ্ছে কিউ, আর বি হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। আমরা ট্রিপল বারের অংশ এই এই রুলস অফ রিপ্লেসমেন্ট পার্টে প্রয়োগ করতে পারি, সেহেতু কার্লের পার্ট হচ্ছে এইটা, সেহেতু এই পার্টটাকে আমরা এইভাবে ইকুইভ্যালেন্স দিয়ে লিখতেই পারি, কার্ল বি ডট এই ট্রিপল বার সি, এটা হবে 1-এর ইকুইভ। বুঝতে পেরেছো না পারোনি বলো? তাহলে 1-এর ইকুইভ হয়ে গেল। এইবার আসছে 4 নাম্বার, এটা তো আমাদের হাতেই আছে,
কার ডি ডট ই, তাহলে কি করলাম এমটি করলাম 2 আর 3 এমটি, তাহলে আমার বেরিয়ে গেল দুটোই। আগে আমাকে বুঝতে হবে সিদ্ধান্তটা কোথায় আছে, সিদ্ধান্তের সঙ্গে কি বসে আছে, সেই যেটা বসে আছে তাহলে তার সিদ্ধান্তটা বের করতে হবে তাকে বাদ দিয়ে, তাহলে ওই সিদ্ধান্তের সাথে যেটা বসে আছে সেটাকে আমি কিভাবে আনতে পারবো। এখানে আর একটা প্রেমিসই আমার হাতে আছে এবং তাতে বি আর সি কার্ল সি বসে আছে, এতেও বি আর কার্ল সি বসে আছে, তাহলে ট্রিপল বারের কোনো একটা রুলসই নিশ্চয়ই প্রয়োগ হবে। যদি না হয় তারপরে আবার অন্য কিছু নিয়ে ভাববো, তাহলে আগে ট্রিপল বার নিয়ে ভাববো। ঠিক আছে, এইগুলো পরপর একটু করতে করতে বুঝতে হবে। এবং যারা যেটাই প্র্যাকটিস করছো, যদি প্র্যাকটিস করো, বিমল আমাকে পাঠিয়েছে, এখনও অন্য কেউ আমাকে পাঠাওনি এখনো পর্যন্ত, সেটা পরের ব্যাপার, কিন্তু পাঠাবার চেষ্টা করো কিছু কিছু, বা নিজেরাও যদি করো, কোনো যদি বেঁধে যায় তাহলে সেটা আমাকে জিজ্ঞেস করো। আর যেগুলো প্র্যাকটিস হয়ে যাবে, বিশেষ করে এই 19টা রুলস, এই 409 পেজ থেকে যেগুলো আমরা করছি, সেগুলো একবার হয়ে যাওয়ার পর পরের এক্সারসাইজে যাওয়ার আগে ওগুলো আবার একবার প্র্যাকটিস করে নাও, যাতে আমাদের এই যে ধরা জিনিসটা কি কোনটা থেকে কোনটা বের করব, এটা বারবার প্র্যাকটিস করতে করতে তবে আমাদের হাতে আসবে, না হলে আসবে না, এগুলো অটোমেটিকই দেখবে চলে আসবে। ওকে, চলো নেক্সট যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে 411, 411 পেজ, 411 পেজের এক্সারসাইজ। ঠিক আছে, 411 পেজের এক্সারসাইজে আমরা প্রথমে করি 4 নম্বরটা। 411 পেজের এক্সারসাইজে আমরা করি 4 নম্বরটা। দেখো লেখা রয়েছে এইচ ডট আই ডট জি, আর সিদ্ধান্ত কনক্লুশন হচ্ছে জে ডট সিদ্ধান্ত হচ্ছে জে ডট আই ডট এইচ। 1 নম্বর, তাহলে একটাই আশ্চর্য বাক্য সিদ্ধান্ত, এইচ ডট আই ডট জে, সিদ্ধান্ত হচ্ছে জে ডট আই ডট এইচ। বলো কোথা থেকে আসছে, দেখো সব কি করেছে, হ্যাঁ অ্যাসোস করবো, তাই তো, তাহলে অ্যাসোস করি। একের অ্যাসোস করলে কি হয়, পি ডট কিউ ডট আর থাকলে পি ডট কিউ ডট আর হয়, মানে কিউটা পি এর সাথে চলে আসে। অ্যাসোসের নিয়মটা ছিল কি আমাদের, দেখে নাও, পি ডট কিউ ডট আর যদি থাকে, তার থেকে আমরা লিখতে পারি কি পি ডট কিউ ডট আর, এটার বদলে এটা লিখতে পারি, আবার এটার বদলে এটা লিখতে পারি, অ্যাসোসিয়েশন। তাহলে এইচ ডট আই ডট জে আছে, তাহলে আমরা কি লিখবো, এইচ ডট আই ডট জে। ঠিক আছে, তাহলে একের অ্যাসোস হলো, এখনো কিন্তু অ্যান্সার বেরোয়নি। তারপরে কি করব বলো, দুইয়ের করব কম্প, জে ডট এইচ ডট আই। কেন কম করব, কারণ যেটাকে আমাকে সামনে আনতে হবে, যেটাকে সামনে আনবো কিসের দ্বারা, একমাত্র কম্পের রুল আছে। কম্পের রুল কোনটা, এক্ষুনি আমরা করলাম, পি ডট কিউ থাকলে কিউ ডট পি হয়ে গেল। তাহলে এইচ ডট আই কে পি ধরলাম, জে কে কিউ ধরলাম, তাহলে পি ডট কিউ থেকে কিউ ডট পি করলাম, তাহলে 2-এর আমরা পেলাম কমিউটেশন। এরপরে 4 নম্বরে 3-এরও কম, 3-এর কম কোনটা হবে, পার্ট এ হবে, যেহেতু আমার আই ডট এইচ আছে,
সেহেতু শুধু পার্টের উপরে আমি কমটা করব, যেহেতু পার্টে প্রয়োগ করা যায় লাস্ট রুলসগুলো রিপ্লেসমেন্টগুলো, তাই 3-এর কম করলাম। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পারলে যারা আছো? বিমলা বুঝেছো? ওকে, চলো এবারে আমরা করি পিছনের দিক থেকে একটা 4 নাম্বার করলাম। এবারে করব তোমাদের 411 পেজ, তো 412 পেজে গিয়ে এটা শেষ হচ্ছে এই এক্সারসাইজটা। 412 পেজের 14 নাম্বারটা করি, 14। এটা হচ্ছে 412 থেকে 412 পেজে 14 নাম্বার। কি আছে? n ডট ও ইমপ্লাইজ পি, 1 নম্বর। 2 নম্বর, কার্ল পি ইমপ্লাইজ কার্ল ও। তারপরে আছে কিউ, সরি, তারপরে আছে কিউ। সিদ্ধান্ত হচ্ছে এন ইমপ্লাইজ কিউ। কি হলো? এন ডট ও ইমপ্লাইজ পি, তারপরে কার্ল পি ইমপ্লাইজ কার্ল ও ইমপ্লাইজ কিউ। সিদ্ধান্ত হচ্ছে এন ইমপ্লাইজ কিউ। বলো এইবার। আমাকে বার করতে হবে এন ইমপ্লাইজ কিউ। এন আছে প্রথমটায়, কিউ আছে দ্বিতীয়টায়। তাহলে আমাকে ও কে বাদ দিতে হবে, পি কেও বাদ দিতে হবে। কিভাবে বাদ দেবো সেইটাকে ভাবতে হবে আমাকে, ঠিক আছে? বলো দেখি মাথা থেকে আসে কিনা। এন আর ওকে একসাথে আনতে হবে। দেখো ইমপ্লিকেশন দিয়ে আছে সবকটাই, দুটোই ইমপ্লিকেশন দিয়ে আছে, কিন্তু এন ইমপ্লাইজ কিউ ও ইমপ্লিকেশন দিয়ে আছে। তাহলে একটা এইচএস রুলস হওয়া উচিত, নাহলে এন ইমপ্লাইজ কিউ আনা ডিফিকাল্ট এখানে। কারণ এখানে কোনো ভেল দিয়ে এনেই যে আমি ইমপ্লিকেশন করে ভেল থেকে ইমপ্লাই আনবো, সম্ভব নয়, ঠিক আছে? সেটা এইচএস একটা আসবে, কিন্তু এইচএস এর আকারে আনতে হবে। এইচএস এর আকার হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, তার থেকে পি ইমপ্লাইজ আর। তাহলে এই প্রথম দুটো থেকে এমন কিছু বার করতে হবে যার থেকে আমরা এন ইমপ্লাইজ কিউটা আনতে পারি। ভাবো। বলো বলো। যেভাবে আমি কালকে বললাম অ্যাপ্লাই করার কথা, সেইভাবে করতে হবে। এন আর কিউ আমি বলে দিলাম কোথায় আছে, কিভাবে আসতে পারে এইচএস সেটাও আমি বলে দিলাম, কিন্তু এইচএস এর আকারটা আনতে হবে, সেই আকারটাকে আগে আনতে হবে যে আমি এন আর কিউকে একসাথে আনবো। ওই পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, তার মানে পি কিউ আর আর কে আমাকে আগে সাজাতে হবে, তাহলে আমি এন ইমপ্লাইজ কিউটাকে আনতে পারবো, ঠিক আছে? তাহলে সেই পি কিউ আর আরটা কিভাবে আসবে সেইটা ভাবতে হবে। মানে এন হবে পি আর আর হবে কিউ, তাহলে মাঝখানে পড়ে রইল কি, এই আর হবে কিউ বলছি, এন হবে পি আর আর হবে কিউ, তাহলে মাঝখানে কিউটাকে আমাকে খুঁজে বার করতে হবে। কিউ মানে ছোট হাতের কিউ, আমি পি ইমপ্লাইজ এইচএস এর কথা বলছি। এইচএস রুলস হচ্ছে আমার পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, অতএব পি ইমপ্লাইজ আর। তাহলে এই এনটা যদি পি হয় আর কিউটা যদি আর হয়, তাহলে এই কিউটা কি হবে সেইটা এর মধ্যে থেকে আমাকে বার করতে হবে, তবে আমি এইচএস করে এটা আনতে পারবো। যদি এই দুটো থাকে, মানে পি কিউ আর কিউ আর থাকে, তাহলেই তো আমি পি আর আনতে পারবো। তাহলে পি হচ্ছে এন আর আর হচ্ছে কিউ, তাহলে এই কিউটা কোনটা হবে এর মধ্যে, কিভাবে আমি আনবো যে এইচএস করে বার করতে পারবো, এইটা ভাবতে হবে। বুঝতে পারছি কি কি বলছি আমি, বুঝতে পারছো?
তাহলে ফার্স্টেরটা আমি এক্সপোর্টেশন করি, তাহলে ইমপ্লিকেশনও থাকবে আর আমার এই এইচএস করারও চান্সেস থাকবে, ইমপ্লিকেশন থাকবে, কারণ এক্সপোর্টেশন রুলসে ইমপ্লিকেশন থাকে। তাহলে এক্সপোর্টেশনে কি হবে, পি ডট কিউ ইমপ্লাইজ পি, এই আর থেকে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর লেখা যায়। তাহলে পি ডট কিউ ইমপ্লাইজ আর রয়েছে, এটা পি, এটা কিউ, এটা আর, এনটা এখানে পি, ওটা এখানে কিউ, পিটা এখানে আর। তাহলে এর থেকে আমি আনছি পি কিউ ইমপ্লাইজ আর, তাই তো? এই রুলসটা এটাই ছিল তো, পি ডট কিউ ইমপ্লাইজ আর, তার থেকে কি আসবে, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। এটা হচ্ছে এক্সপোর্টেশন রুলস। তাহলে এক্সপোর্টেশন রুলস আমরা অ্যাপ্লাই করলাম প্রথমটার উপরে। তাহলে একের ইএক্সপি করে আমার বেরিয়ে গেল এন ইমপ্লাইজ ও ইমপ্লাইজ পি। তাহলে 4 নাম্বারে আবার কি করব, মাথায় রাখো, কোনটাকে গুড। তাহলে ওই ইমপ্লাইজ পি কে আমি ট্রান্সপোজিশন করে দেই, তাহলে আমার হয়ে গেল পি আর ও, সেকেন্ড পার্টে ট্রান্সপোজিশন। তাহলে 3-এর ট্রান্স, তাহলে আমি পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম, দেখো এইচএস এর আকারে চলে এসেছে। তাহলে 5 নম্বর গিয়ে আমি করে দেবো এন ইমপ্লাইজ কিউ। তাহলে এখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে এখানে পি আর চলে এলো, এন ইমপ্লাইজ কিউ। তাহলে আমার হয়ে গেল কি 4 আর 2 এর এইচএস। বুঝতে পারলে? আগে আমাকে সিদ্ধান্তটা দেখতে হবে, সিদ্ধান্তটা দেখে আমাকে ভাবতে হবে যে সিদ্ধান্তটা কোথায় কোথায় আছে, কোন প্রসেসে করলে সিদ্ধান্তটা বেরোয়। আগেই ইমপ্লিকেশন দেওয়া আছে সব কটাতে, মানেই আমাকে ভাবতে হবে যে ইমপ্লিকেশন রুলস দিয়ে কোনো কিছু বার করা যায় কিনা। এইভাবে ভাবতে ভাবতেই এগুলো আস্তে আস্তে আসবে। এই সবাই বুঝেছো এটা? হ্যাঁ বলো। হ্যাঁ, 5-এর দাগটা কি হলো বলো? 5-এ আমাদের এইচএস এর রুলসটা কি দেখিয়ে নাও, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, তার থেকে পি ইমপ্লাইজ আর। তাহলে আমাকে দুটো আশ্রয় বাক্য লাগবে, দুটো আশ্রয় বাক্য এখানে আছে। এন হচ্ছে পি আর পি ইমপ্লাইজ কার্ল পি ইমপ্লাইজ কার্ল ও হচ্ছে কিউ, আর 2 নম্বরে কার্ল পি ইমপ্লাইজ কার্ল ও হচ্ছে কিউ, আর কিউটা হচ্ছে আর। তাহলে আমার তার থেকে পি ইমপ্লাইজ আর বেরোলো। 4 আর 2 করেছি, 2 আর 4 না কিন্তু 4 আর 2, তাহলে এন ইমপ্লাইজ কিউ হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে 412 পেজের একটা আমি করালাম। এইবার আমরা আসি, 412 পেজ করালাম তাই তো। এবার আমরা আসি 413 পেজে, ঠিক আছে? এবার আমরা আসি 413 পেজে। যত হায়ার লেভেলে যাব তত স্টেপ সংখ্যা আমাদের বাড়তে থাকবে, এটা সবসময় মনে রাখতে হবে, আর কিচ্ছু না। চারশো 13 পেজে থেকে আমি একটা করি আগে। এখানে বলে দিয়েছে যে এক একটা প্রুফ বার করতে গেলে ম্যাক্সিমাম 7-8 লাইন তো লাগবেই, স্টেপ তো হবেই। এখানে যে এক্সারসাইজটা দেওয়ার পরে যেটা বলেছে তাতে বলছি, ঠিক আছে? এখানে আমরা করি 6 নম্বরেরটা, প্রথম দিকেরটা করছি না, 6 নম্বরেরটা করছি। প্রথম দিকের গুলো তোমরা চেষ্টা করবে। দেখো 6 নম্বরেরটা রয়েছে এন ইমপ্লাইজ ও, আর সিদ্ধান্ত দেওয়া রয়েছে এন ডট পি ইমপ্লাইজ ও। খুব ভালো করে ভাবতে হবে, এ কিন্তু একবারে হবে না। এখানে দুটো আশ্রয় বাক্যও নেই, একটা আশ্রয় বাক্য দিয়েছে, এন ইমপ্লাইজ ও
সিদ্ধান্ত হচ্ছে এন ডট পি ইমপ্লাইজ ও। তাহলে পি কে আনতে হবে এক্সট্রা, আর এন আর পি এর কনজাংশনের সাথে ও থাকবে। ওকে, তাহলে পি কে আনতে গেলে কি করতে হবে বলো তো দেখি। কোনো জিনিস, আমাদের যে 19 রুলস আছে, সেই 19টা রুলসের মধ্যে কোনো জিনিসকে মানে যেটা নেই, আশ্রয় বাক্যে নেই, সেটাকে যদি আমাকে আনতে হয় কি করতে হয়? যে কটা রুলস অ্যাডিশন করতে হয়। হ্যাঁ, অ্যাডিশন করতে হয় 1 নম্বর। অথবা টটোলজি করেও আনা যায়, কিন্তু টটোলজি করে তো সেই সেম জিনিসটা আসবে, আলাদা কোনো জিনিস আসবে না, একমাত্র অ্যাডিশন করেই আনা যায়। তাহলে এখানে অ্যাডিশন প্রয়োগ করতে হবে, ঠিক আছে? সেই অ্যাডিশনটা কি করে প্রয়োগ করব সেইটা আমাকে ভাবতে হবে। বলো, অন্যরা বলো। সব লেফট হয়ে যাচ্ছে কেন, বুঝতে পারছে না নাকি? ভাবো। তাহলে এন ইমপ্লাইজ ও এর সাথে যদি আমি অ্যাডিশন করে দেই তাহলে চলে আসতে পারে, কিন্তু আমাকে আনতে হবে তো এন ডট পি, তাই না? তাই তো? তাহলে অ্যাডিশন করলে তো ভেল আসবে, তাহলে এন ডট পিটা আসবে কোথা থেকে? তাহলে এমন ভাবে অ্যাডিশন করতে হবে যাতে এন ডট পিও আসে, সেইটা ভাবতে হবে। এমন ভাবে অ্যাডিশন করতে হবে, অ্যাডিশন মানেই ভেল, তাহলে ভেলের কোন রুলস আছে যাতে এন ডট পি আসতে পারে? ভেলের এমন কোন রুলস যার থেকে এন ডট পি আসতে পারে? 19টা রুলস এর মধ্যে নিশ্চয়ই রুলস অফ ইনফারেন্স এখানে আসছে না এক্ষুনি, কারণ সেটা দুটোতে প্রয়োগ হয়, যেগুলো একটাতে প্রয়োগ হয় তার মধ্যে একটা অ্যাডিশন। হ্যাঁ, ডেম থেকে আসবে। হ্যাঁ, ডেম থেকে তো ভেল থেকে ডট আসতে পারে। তাহলে এই এন ইমপ্লাইজ ও কে এমন একটা আকারে নিয়ে যেতে হবে, আর তার সাথে পি কে এমন ভাবে যোগ করতে হবে যাতে এন ডট পি আমি আনতে পারি। সবাইকে বলছি ভালো করে একটু বোঝবার চেষ্টা করো, কিভাবে আমি আনবো সেটাকে আমাকে ভাবতে হবে। এন ডট পি আছে, এখানে কি আছে? এন ডট পি। আমাকে আনতে হবে কি? এই এন ডট পি আনতে হবে। আমার আছে এন ইমপ্লাইজ ও, তাহলে পি কে আমাকে অবশ্যই অ্যাডিশন করতে হবে, কিন্তু পি কে শুধু অ্যাডিশন করলেই তো হবে না, আমাকে এন ডট পি আনতে হবে। তাহলে এন ডট পি আনবো, পি তো ভেল দিয়ে যোগ হবে, তাহলে ভেল দিয়ে যোগ হলে সেখান থেকে ডটটা আনবো কি করে? এইটা সবসময় ভাবতে হবে। হ্যাঁ বলো। কিন্তু ইমপ্লাইজটা তো তোমার থেকে যাচ্ছে, ইমপ্লাইজটাকে তো তুলতে হবে। এন ডট এন তুমি করলে, এবার ইমপ্লাইজ, ইমপ্লাইজ কি করে যাবে বলো? অন্য কেউ বলো, রাফেয়া, রাজিয়া, কিছু মনে মাথায় আসছে কিনা বলো। ছন্দা রয়েছে, কিছু বলো, কি মাথায় আসছে বলো। লজিক তো এইভাবেই ওই জন্য করানো। দেখো, ভালো করে বুঝবে। এন ডট পি আমাকে আনতে হবে, পি কে অ্যাডিশন করব, আবার এন ডট পি আনবো, তার মানে আমাকে এমন কোনো রুলস প্রয়োগ করতে হবে যে পি কে ভেল দ্বারা অ্যাডিশন করার পরে এন ডট পি আসছে ওই ভেলের রুলস থেকে। প্রথমে আমি যেটা করি, এটা প্রথমে না করে দ্বিতীয় স্টেপেও করা যায়, আমি প্রথমেই করছি। সেটা হচ্ছে কি, এন ভেল ও একের ইমপ্লিকেশন আছে রুলসটা, ঠিক আছে? বুঝতে পারলে 2 নম্বরটা? এইবার আমি করব এন ভেল ও, ভেল শুধু পি যোগ করব না। কেন?
না শুধু পি যোগ করলে আমি এন ডট পি আনতে পারবো না, কারণ ডি মর্গানের রুলসে কি আছে, কার্ল পি ভেল কার্ল কিউ, তার থেকে পি ডট কিউ আসে, বাইরে একটা কার্ল থাকে, সেটা সমস্যা নেই, কার্লটাকে আমি তুলে দিতেই পারি ইমপ্লিকেশন রুলস দিয়ে। তাই এখানে কার্ল পি আমি অ্যাডিশন করলাম, 2 এর অ্যাডিশন। 4 নম্বরে গিয়ে আমি কি করব, অনেকটা আকার আমি এনে দিয়েছি, এবার 4 নম্বরটা তোমরা বলো। চার নম্বরটা বলো। বলো 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 4 নম্বরটা কি হবে? অ্যাসোস হবে, কার সাথে কার অ্যাসোস হবে? অ্যাসোস মানে পি ভেল কিউ ভেল আর, তার থেকে পি ভেল কিউ ভেল আর, তাই তো? অ্যাসোস মানে পি ভেল কিউ ভেল আর, তার থেকে পি ভেল কিউ ভেল আর, এটা থেকে এটা, এটা থেকে এটা, তাহলে এখানে আছে এই আকারটা পি ভেল কিউ ভেল আর। আর তুমি বলছো অ্যাসোস করলে কি হবে, আমার পিটা আলাদা থাকবে, কার্ল এনটা আলাদা থাকবে, আর কিউ আর মানে ও আর ভেল কার্ল পি একসাথে হয়ে যাবে, তাতে কি আমার কোনো লাভ হবে? ওটাকে তো একসাথে করতে বলেনি, আমাকে তো বলেছে এন আর পিটাকে একসাথে করতে, তাই না? নাকি? ঠিক আছে, ও যেখানে অ্যাসোস বলছে আমি অ্যাসোস একবার করি, দেখি কি আকার আসে। তাহলে এখানে অ্যাসোস যদি আমি করি আসবে কি, কার্ল এন ভেল ও ভেল কার্ল পি, তাহলে 3 এর অ্যাসোস হলো। ঠিক আছে, অ্যাসোস ঠিক করেছি তো? দেখো অ্যাসোস ঠিক করেছি তো, পি ভেল কিউ ভেল আর রয়েছে, তার থেকে পি ভেল কিউ ভেল আর করলাম, অ্যাসোস ঠিক হয়েছে তো? বলবে তো। এরপরে কি করবো বলো, আমাকে তো পি আর ওকে একসাথে আনতে হবে, এই পি আর এন কে। বলো বলো, অন্যরা বলো। এত দেরি হচ্ছে কেন? এন আর পি কে কি করে একসাথে আনবো সেটা বলো। ডিস্ট্রিবিউশনের রুলস কি? পি ডট কিউ ভেল আর থাকলে পি ভেল কিউ ডট পি ভেল আর করা যায়। পি ডট কিউ ভেল আর থাকলে, পি ডট কিউ ভেল আর থাকলে আমি পি ডট কিউ ভেল পি ডট আর করতে পারি, এরকম রুলস আছে তো নাকি ডিস্ট্রিবিউশনে? তাহলে এখানে আমি ওইভাবে কি করব, এখানে তো ডট নেই মাঝখানে। ঠিক আছে, ও অ্যাসোস বলেছে আমি এখান থেকেই আনছি, তবে এই অ্যাসোসটা করার কোনো দরকার নেই। দেখো এন ভেল, আমি যদি এটাকে কমিউট করি তাহলে কার্ল পি ভেল ও আসে, আসে তো? তাহলে এটা 4-এর কি হলো, কমিউটেশন। ওকে, 4-এর কমিউটেশন হলো তো? এইবার 6 নম্বরে গিয়ে আমাকে এই অ্যাসোসটা যদি না করতাম তাহলে ভালো হতো, আবার আমাকে অ্যাসোস করতে হচ্ছে এন ভেল কার্ল পি ভেল ও।
5 অ্যাসোস, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে কেন বুঝলে না কেন? অ্যাসোস মানে কি? অ্যাসোসের রুলস এখানে লেখাই আছে, পি ভেল কিউ ভেল আর, তার থেকে পি ভেল কিউ ভেল আর। তাহলে এখানে আমার আছে কি, পি ভেল কিউ ভেল আর, তার থেকে পি ভেল কিউ ভেল আর লেখা যায় তো? আছে তো? তাহলে এটা পি, এটা কিউ, এটা আর, তার থেকে আমি পি কিউ আর লিখছি। করতে পারি না? পারি না? হ্যাঁ। এর পরেরটা কি হবে বলো? এসে গেছে কিন্তু। এর পরেরটা কি হবে বলো? হ্যাঁ, তাহলে কার্ল পিটাকে ডি করে দেই, ডিম। তাহলে কি হয়ে গেল? 6-এর ডিএম। এইবার আমার আকারে চলে এসছে। তাহলে এন ডট পি ইমপ্লাইজ ও, তাহলে 7-এর ইম্পেল। ওকে, এলো না? এলো না? তাহলে এই হচ্ছে তোমাদের, এটা করালাম আমি 413 পেজ থেকে। 413, 14 তে টোটাল 10টা আছে। তার আগে 411, 12তে 15টা আছে। আর এর পরে যেটা মেন, যেখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, 416 আর 17, ঠিক আছে? যেগুলো ডিরাইভেশনগুলো একটু বড়, ঠিক আছে? ওটা আমি আজকে আর করাচ্ছি না। 413 পর্যন্ত, 14 পেজ পর্যন্ত তোমাদেরকে এক্সারসাইজ আমি দিয়ে দিচ্ছি, করো। 416, 17 আর ওয়ার্ডে নির্ণয় করা, যেগুলো ওয়ার্ডে পরিবর্তন করে, সব মানে ভাষায় এমনি ওয়ার্ডে দেওয়া থাকবে, বাক্যে দেওয়া থাকবে, সেগুলোকে সিম্বলাইজ করে আগে আমাকে এইরকম আকারে আনতে হবে। হ্যাঁ, যেমন এখানে ইংলিশে দেওয়া রয়েছে, হয় রাম যাবে অথবা শ্যাম যাবে, এরকম ভাবে দেওয়া থাকবে আর কি। হয় বৃষ্টি হবে, নয় বা মাটি ভিজবে, এরকম ভাবে দেওয়া থাকবে। সেইগুলোকে আগে আমাকে সিম্বলাইজ করে এরকম আকারে নিয়ে আসতে হবে, দেন আমাকে করতে হবে, ঠিক আছে? আমি সেই এতে যাচ্ছি না আজকে আর। তাহলে 416, 17 যেগুলো থেকে মেনলি কোশ্চেন আসে, সেটা আমরা নেক্সট দিন করব। 416, 17 আর ওয়ার্ডে যেগুলো মানে সিম্বলাইজ করে আমাকে করতে হবে, ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, সেইগুলো আমরা নেক্সট দিন করব। তাহলে আমাদের আজকে যেগুলো হলো, 409 পেজেরও দেখিয়েছি, 411 পেজের দেখিয়েছি, 12 পেজের দেখিয়েছি, 13 পেজের দেখালাম, ঠিক আছে? আমি তোমাদের তাহলে দিয়েছিলাম মনে হয় 400, তাহলে কত পেজ পর্যন্ত? 9 পেজ পর্যন্ত দিয়েছিলাম, তাই তো? আজকে আমি তাহলে 410, 11, 12 আর 13, 14 এই কটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা করতে চাও করো, ঠিক আছে? করলে ভালোই হবে, শিখতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আজকে যেগুলো করালাম বুঝতে পারলে তো নাকি বলো? ঠিক আছে, তাহলে ওইভাবে করো তোমরা। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আর তুমি যেগুলো পাঠিয়েছিলে সেগুলো আমি দেখে নিয়েছি, আর যেগুলো পরে পাঠালো ওগুলো দেখা হয়নি, ওগুলো আমি দেখে নেবো। ওকে। আর অন্য রাফেয়া, রাজিয়া বাড়িতে যদি প্র্যাকটিস করেও থাকো, বা সন্ধ্যা, তাহলে ওগুলো যে যতটা পারো আমাকে পাঠাও, আমি দেখতে চেষ্টা করব, সব পারবো কিনা জানি না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেগুলো পারবে না সেগুলো তাহলে আমাকে বলতে হবে, তাহলে আমি সেগুলো করে দেবো, কি সেগুলো বলে দেবো কীভাবে করতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। হুম।